আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 3 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্ব তুমি যদি দেখো, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস রাখতে পারো, তোমার মনে এমন কনফিডেন্স আসবে যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণীটা এত সহজ তুমি কল্পনাও করতে পারোনি। তবে আজকের ক্লাস করার পূর্ব শর্ত কি বলতো? আমি পূর্ব শর্ত দিয়েছিলাম যে 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস করা থাকা লাগতে হবে। 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস করা থাকা লাগতে হবে। তুমি যদি 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস না করো, 3 নম্বর ক্লাসের হাত মাথা কিছুই বুঝবা না। সো অন্তত পক্ষে 1 নম্বর ক্লাসটা করে আসবা। ওকে, অন্তত পক্ষে 1 নম্বর ক্লাসটা করে আসবা। ওকে, তাহলে তুমি যদি 3 নম্বর ক্লাসটা দেখো এবং 4 নম্বর ক্লাসটা দেখো, বিশ্বাস করো তোমার মানে প্রচুর কনফিডেন্স আসবে। আর এই আজকের ক্লাসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি কিছু বুঝো আর না বুঝো, তুমি দেখতেই থাকো, অটোমেটিক বুঝে যাবা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, না বুঝলেও অটোমেটিক বুঝে যাবা। তুমি বিশ্বাস করে বুঝে যাবা, ইনশাল্লাহ বুঝে যাবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমার মানে প্রথম প্রশ্ন যে ভাইয়া, ব্যাংক সমন্বয় বিবরণীর ছকটা কি? ব্যাংক সমন্বয় বিবরণীর নির্দিষ্ট কি কোনো ছক আছে? না ভাইয়া, ব্যাংক সমন্বয় বিবরণীর নির্দিষ্ট কোনো ছক নেই। যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণীর নির্দিষ্ট কোনো ছক নেই, তাহলে কি ছক আছে, কেমনে করব দেখাই দিচ্ছি। ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য একদম জেনারেল যে ছক, সেটা বিবরণ টাকা টাকা। এই বিবরণের একটা ঘর দিবা, টাকা ঘর টাকা ঘর। ঠিক আছে? ওকে, তুমি চাইলে একটা টাকার ঘরও দিতে পারো, যেহেতু নির্দিষ্ট ছক নেই। তবে আমাদের দুটো টাকার ঘর দিতে হবে। কেন দিতে হবে তোমাকে বলতেছি। তো এই যে ছকটা তো বুঝে গেলা, ছকের উপরে তুমি প্রতিষ্ঠানের নাম লিখবা। তোমার যে প্রতিষ্ঠানটা, যে প্রতিষ্ঠানে তোমাকে মেয়াদ দিবে, প্রথমেই যে প্রতিষ্ঠানের নাম লিখে থাকবে সেটা লিখতে হবে। ওকে ওকে, তারপর লিখবা ব্যাংক সমন্বয় বিবরণী, প্রতিষ্ঠানের নাম, ব্যাংক সমন্বয় বিবরণী, এরপর ডেটটা লিখবা, যে ডেটটা থাকবে সেই ডেটটা লিখবা। ওকে ওকে, তাহলে আমরা একদম ভিডিওটা শুরু করে দিই। 2024 সালের 30 জুন তারিখে সাব্বির কোং এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 87,300 টাকা ছিল, কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে মিল ছিল না। ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে মিল ছিল না। যে সকল ঘটনা মিল ছিল না নিম্নোক্তে দেওয়া হলো, মানে নিচে সেগুলো দিছে। মানে বিষয়টা বুঝে বলি, প্রথম ভিডিওটা একটু বড় হবে, তোমাকে যদি আমি ভালো মতন বুঝাইতে চাই। না বুঝলেও খিস মেরে বসে থাকবা, আমি তোমাকে বুঝাই ছাড়বো ইনশাল্লাহ। এতটুকু আমার আবার বিশ্বাস রাখো ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে? মানে এই লাইনটা পরে আমরা এটা বুঝলাম। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, একদম প্রথম ভিডিওতে, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করি। এই যে বলেছিলাম না, ব্যাংক একটা কাজ করে, তুমি একটা কাজ করো। ব্যাংক একটা কাজ করে, তুমি জানো না, তুমি একটা কাজ করো, ব্যাংক জানে না। এই যে না জানা জানি, এই না জানা জানি হওয়ার কারণে আমাদের কি হয়, একটা গরমিল সৃষ্টি হয়। এই যে গরমিলটা সৃষ্টি হয়, সেই কারণে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয়। তাহলে আমরা এই গরমিল থেকে আমরা রেহাই পাই। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এবার দেখো, তাহলে আমি আবারও পড়ি। দেখো, 2024 সালে 30 জুন তারিখে সাব্বির অ্যান্ড কোংয়ের নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ। এখন তুমি আমাকে বলো তো, এই নগদান বইটা কার বই? এই নগদান বইটা মূলত কার বই? নগদান বইটা কিন্তু গ্রাহকের বই, মানে তোমার বই। ঠিক আছে? তোমার বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ছিল 87,300 টাকা। ঠিক আছে? সহজ ভাষায় না বুঝলে বাদ, না বুঝলে এই লাইনটা বাদ দাও। কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে মিল ছিল না। তার মানে তুমি বলতেছো যে তোমার হিসাবে 87,000 টাকা আছে, কিন্তু ওই যে ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি, মানে ব্যাংক বলতেছে যে তোমার হিসাবে 87 টাকা নাই, হয় বেশি বলতেছে অথবা কম বলতেছে, কিন্তু 87,000 টাকা, 87,300 টাকা বলতেছে না। বুঝতে পারলা? কিছুই বলিনি। আবারও শোনো, একদম সহজভাবে চিন্তা করো, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে বাইর হয়ে আসো। তাহলে আমি তোমাকে এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, তুমি বলতেছো যে তোমার হিসাবে 87,300 টাকা আছে, কিন্তু ব্যাংক বলতেছে যে তোমার হিসাবে 87,300 টাকা নাই। সে বলতেছে হয় বেশি আছে অথবা কম আছে। এখন বেশি আছে না কম আসে আমরা ম্যাথটা করার পরে বুঝতে পাবো। ঠিক আছে? তাহলে এতটুকু বুঝলা যে তুমি বলতেছো 87,300, কিন্তু ব্যাংক বলতেছে না 87,300 টাকা নাই। এখন এই যে যুদ্ধ লেগে গেছে, এই যুদ্ধটা কীভাবে নিরসন করব? ব্যাংক সমন্বয় বিবরণী করার মাধ্যমে। ঠিক আছে? তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা করি। দেখো,
এই যুদ্ধটা নিরসন করতে গেলে আমাদেরকে যে কোনো একটা অস্ত্র বেছে নিতে হবে। প্রথম যে অস্ত্রটা দেওয়া থাকবে সেটাই আমরা নিয়ে শুরু করব। দেখো লেখা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 87,300। কী লেখা আছে? নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 87,300। হয় এটা লেখা থাকতে পারে অথবা আরও অন্য কিছু লেখা থাকতে পারে, যে কোনো না কিছু একটা এরকম থাকবেই। ঠিক আছে, আমরা ধাপে ধাপে শিখবো। সো তুমি এই ম্যাথটা করার পরেই কিন্তু বইয়ের ম্যাথ করতে যাইও না, হ্যাঁ, মিনিমাম 3টে ভিডিও দেখতে হবে, তারপর তুমি বইয়ের যে কোনো ম্যাথ পাবা। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে লেখা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 87,300। এই লাইনটা হুবহু আমরা এখানে লিখি যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 87,300 লিখলাম। নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। দেখো নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ কত? 87,300। আমরা একদম এই দিকে ঘরে 87,300 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তুমি আমাকে এতটুকু কনফার্ম করবা যে এই নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ বা নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণও যে কথা, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তও সেম কথা। বুঝো নাই না? আবারও শোনো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণও যে কথা বা নগদান বই মোতাবেক ব্যাংক জমাও যে কথা, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তও সেম কথা। তবে উদ্বৃত্ত কথা না থাকলেও আমরা ধরে নেব জেনারেলি যে এটা নগদান বই মোতাবেক ব্যাংক জমা, মানে সাধারণ এটা। ঠিক আছে, এটা উদ্বৃত্ত আমরা ধরে নেব। আর যদি অতিরিক্ত কথা লাগাই থাকে তাহলে তো অতিরিক্ত কথা লাগা না থাকলে আমরা যেমন আছে ওটা উদ্বৃত্ত ধরে নেব। কি বললাম? অতিরিক্ত কথা থাকলে অতিরিক্তই ধরবো, আর যদি কোনো কিছুই না থাকে আমরা ওটা অটোমেটিক উদ্বৃত্ত ধরে নেব। ঠিক আছে, ওকে আসো, না বুঝলে বাদ দাও, ওটা দরকারই নেই। তাহলে এখন তুমি আমাকে এতটুকু বলো যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ বা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হলে আমরা সমান সমান কি লিখেছিলাম? প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও আমি বারবার বলেছিলাম যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত। এরকম 4টা পড়িয়েছিলাম না? এই 4টার মধ্যে কী ছিল? একটা ব্যাংকের সাথে মিলবো, একটা নগদের সাথে, একটা ব্যাংকের সাথে, একটা নগদের সাথে। তার মধ্যে বলো তো এটা কার সাথে মিলতে হবে? এইটা যদি তুমি বাহির করতে পারো তাহলে ব্যাংক সমান্য বিবরণী পাবা। তুমি সুন্দর মতো খাতাটা এবার বাহির করো। তুমি প্রথম ভিডিওটা নোট করেছিলে না? সেখানে দেখো নিচে লেখা আছে ফরজ কাজ 4টি। কী কী? ওই যে 4টার মধ্যে সমান সমান নগদ লেখা আছে, এরকম আছে না? অথবা দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে যমজ ভাই সমান সমান ব্যাংক, যমজ বোন সমান সমান নগদ। তাই এটা যমজ ভাইয়ের মধ্যে যায় না যমজ বোনের মধ্যে যায়? এইভাবে বললে মনে একটু কঠিন হয়ে যায়। শোনো, তুমি প্রথম যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেখানে অনুযায়ী এটা কি পড়ে বলো তো? এটা কি নগদের সাথে সমান সমান নগদ লেখা ছিল নাকি সমান সমান ব্যাংক লেখা ছিল? অবশ্যই নগদান বই মোতাবেক ব্যাংক জমা সমান সমান বা নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত সমান সমান ব্যাংক লেখা ছিল, অবশ্যই এটা লেখা ছিল। তুমি বাহির করে দেখো। যদি এতটুকু কনফার্ম হও তুমি, তাহলে ম্যাথ বুঝবা। কিছুই বুঝি নাই, এই লাইনটা বোঝার জন্য একটু সময় দিতে হবে। তোমার খাতা উল্টাও, দেখো নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা তো সেম কথা। এটা সমান সমান দেখো কি লেখা আছে বলো তো? ব্যাংক লেখা আছে। তার মানে এতটুকু তুমি কনফার্ম যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ মানে এটা, তাহলে কি সমান সমান ব্যাংক লেখা আছে। তার মানে এবার এতটুকু তুমি নিশ্চিত হয়ে যাও যে এইটা মানে ব্যাংক, এটা মানে ব্যাংক। তার মানে নগদান বই সমান সমান ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি? ব্যাংক। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি? ব্যাংক। ব্যাংক মানে কি? ব্যাংকের সাথে মিলতে হবে। কি মিলতে হবে বুঝি না, বুঝাবো, আগে ওয়েট করো। এতটুকু শোনো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি? ব্যাংকের সাথে মিলতে হবে। আগে এটা মুখস্থ করে নাও। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি? ব্যাংকের সাথে মিলতে হবে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তটা কার মধ্যে যায়? যমজ ভাইয়ের মধ্যে যায়। তার মানে যমজ ভাই মানে কি? ব্যাংকের সাথে মিলতে হবে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি? ব্যাংক। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি? ব্যাংকের সাথে মিলতে হবে। যদি এতটুকু কথা মাথায় থাকে তুমি সব পাবা, বিশ্বাস করো সব পাবা। তাহলে এবার দেখো, আমরা তো এই লাইনটা থেকে আমরা কিন্তু এতটুকু শুধু লিখলাম। তার মানে যে এগুলো আলতু ফালতু লেখা থাকতেই পারে, তুমি শুধু কি করবা? ডিরেক্ট যে এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ এরকম লেখা থাকবে, তুমি জাস্ট ওই লাইনটা লিখে টাকাটা এই পাশে দিয়ে দিবা। একদম সরাসরি কাজ এতটুকু। ঠিক আছে, ওকে, এতটুকু তুমি ক্লিয়ার। এবার আসো, এতটুকু তুমি 100% ক্লিয়ার আসো, আমি এতটুকু বিশ্বাস করি ইনশাআল্লাহ। এবার দেখো,
জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 350 টাকা। খুব মনোযোগ দাও, একদম সর্বোচ্চ মনোযোগ দিবা, মাত্র 7 থেকে 10 মিনিট, একদম সর্বোচ্চ মনোযোগ চাই। জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 350 টাকা। তাহলে বলো তো এই 350 টাকা এই চার্জ কর্তন করা মানে কি? আমাদের হিসাব থেকে টাকাটা কেটে নেওয়া। মুখস্থ করা যাবে না, আমার কথা শুনো। তুমি জাস্ট ক্লাসটা দেখবা, তোমাকে কিচ্ছু করতে হবে না, লিখতেও হবে না, কিছু করতে হবে না, ঠিক আছে? তুমি খালি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 350 টাকা। এতটুকু মাথায় রাখো, এই সার্ভিস চার্জ কর্তন মানে তোমার হিসাব থেকে ব্যাংক টাকা কেটে নেয়, এতটুকু শুধু মনে রাখো। চার্জ করা মানে কি? তুমি বলো তো, সহজ বিষয়, এগুলো বাদ দাও, এগুলো সব বাদ। তুমি ধরে নাও ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছিলা, ওই যে সেদিন অ্যাকাউন্ট খুললা না, এখানে দেখাইলাম না প্রথম ভিডিওতে। তো অ্যাকাউন্ট যখন তুমি খুললা, তুমি ওখানে 50,000 টাকা রাখলা। ব্যাংক যেমন তোমাকে ওই টাকার উপর আবার সুদ দিবে, আবার কি করবে বলো তো, ওই টাকার থেকে আবার চার্জ কেটে নিবে না? চার্জ কিন্তু কেটে নেবে। আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, ডেবিট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, অনেক আগে, প্রায় এসএসসি মানে এইচএসসি ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে। তো তখন আমার কাছে কিছু টাকা ছিল, তো একটা অ্যাকাউন্ট খুললাম, প্রায় 1500 টাকা ওখানে ঢুকায় রাখলাম। তারপর আর কোনো টাকা ঢুকায়নি। তারপর ব্যাংক কী করছে, আস্তে আস্তে 1500 টাকা সুদ দিছে, অল্প টাকা। ওরা প্রতি 6 মাস পর পর 250 টাকা, 200 টাকা, 250 টাকা, 200 টাকা করে ওদের চার্জটা ওরা কেটে নিছে। এখন ওরা আমার কাছে উল্টো অনেক টাকা পায়। তার মানে ভাই, তুমি যদি একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলো, ব্যাংক একটা নির্দিষ্ট সময় পর পর টাকা কেটে নেবে। কিছুই বুঝি না, আবারও শোনো। তুমি একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুললে ব্যাংক 6 মাস পর পর বা 1 বছর পর পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে নেবে, 300, 400, 500, 600, যে কোনো পরিমাণের হতে পারে। তার মানে ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কিন্তু অবশ্যই কী কেটে নেয়? ব্যাংক টাকাটা কেটে নেয়। তার মানে কোথা থেকে কেটে নেয় বলো তো? তোমার অ্যাকাউন্টে টাকা আছে, সেই টাকা থেকে ব্যাংকটা কেটে নেয়। বুঝতে হবে না, শোনো। তুমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছো, সেখানে টাকা আছে ধরো না 50,000 টাকা। তাই এই 50,000 টাকা যদি ওখানে থাকে, তা ব্যাংক 6 মাস পর বা 3 মাস পর বা 2.5 মাস পর বা 1 বছর পর কী করবে? ওখান থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কেটে নিবে। বুঝতে পাইলা? একদম সহজ ভাষায়, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কেটে নিবে। তাহলে ওই যে টাকাটা যে কেটে নিল, মানে কোন টাকাটা কেটে নিছে? তোমার টাকাটা কেটে নিছে না? ব্যাংকে তুমি জমা রাখছো, সেই টাকাটা কেটে নিছে। তার মানে তোমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নেয়, টাকা বাড়ছে না কমছে? তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলে টাকা বাড়ে না কমে? টাকা অবশ্যই কমে। এখন তোমার মানে প্রশ্ন, ভাইয়া এত কঠিন না। তুমি জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ বুঝে যাবা। তার মানে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন, তাহলে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন, এই যে চার্জ কর্তন কিন্তু লেখা থাকতে হবে অবশ্যই। চার্জ কর্তন লেখা থাকলে মানেই ব্যাংক তোমার হিসাব থেকে টাকাটা কেটে নিয়েছে। তাহলে এবার দেখো ম্যাজিক দেখো। প্রথমত আমি একটা আমার টিচারের সিস্টেমে দেখাবো, এরপর আমি আমার সিস্টেমে দেখাবো, ঠিক আছে? কারণ এই মুহূর্তে যে সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমে পরীক্ষার হলে গিয়ে ভেবাচাকা খেয়ে যাবা। কিন্তু একটু পরে আমি তোমাকে এর থেকেও অ্যাডভান্সটা শেখাবো। তোমার মাথায় আগে সেট করতে দাও। মাথায় সেট হয়ে গেলেই আমি তোমাকে আরও দ্রুত পড়াবো। প্রথম 2টা ভিডিও মিনিমাম খিস মেরে থাকতে হবে, 3 নম্বর এবং 4 নম্বর ভিডিও, কিছু করার নাই। তোমাকে ভালো মতন বুঝাইতে গেলে সময় দিতে হবে। ওকে, আসো। কাজ হলো, তোমাকে যদি এখন এই এন্ট্রিটা সমাধান করতে হয় যে জুন মাসের ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 350 টাকা, তাহলে প্রথম কাজ আমি তোমাকে হাত এভাবে লিখেছিলাম, এবং আমাদের থাম্বনেলে কি লেখা ছিল বলো তো? যে হাতের ইশারায়, দেখো হাতের ইশারায় কীভাবে হাত দুইটা এক সমান করো। তুমিও করো তো, এক সমান করো, এক সমান হাত করছো। আমাদের এন্ট্রিটা কী ছিল? জুন মাসের ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 350 টাকা। তাহলে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করা মানে কি? আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা কমে যাওয়া। এইটা তো এতক্ষণ থেকে তো এটাই বুঝাইলাম। তাহলে দেখো 2 হাত সমান। এবার কি হইলো বলো তো? 2 হাত সমান। এই হাতের নাম ব্যাংক, এই হাতের নাম নগদ। যে হাতে মার্কার এবং ঘড়ি আছে এটার নাম নগদ, এটার নাম ব্যাংক। আমরা যে 2টা অ্যাকাউন্ট পড়েছিলাম না, একটা তোমার অ্যাকাউন্ট, নগদের অ্যাকাউন্ট বা মালিকের একটা অ্যাকাউন্ট, আর একটা ব্যাংকের অ্যাকাউন্ট। তাহলে এই যে এইটা হলো ব্যাংকের অ্যাকাউন্ট, মানে এটা হলো ব্যাংকের হাত, আর এইটা হলো নগদের হাত, সমান। বুঝতে পারলাম? এতটুকু না বুঝলে কাজ হবে না। এতটুকু ক্লিয়ার? বেসিক ক্লিয়ার। এবার দেখো লাইনটা কি ছিল? চার্জ কর্তন করেছে 350। তোমার হিসেবে যদি টাকাটা কেটে নেয়, কত শোনো, 350 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে,
তাহলে ব্যাংক যদি 350 টাকা কেটে নেয়, ব্যাংক কিন্তু কেটে নিছে, তোমার পকেট থেকে কিন্তু টাকাটা নিয়ে যায় না, তোমার বাড়ি থেকে বা তোমার ব্যবসা থেকেও নিয়ে যায় না। কোথা থেকে নিছে? ব্যাংক থেকে। 2 হাত সমান, এই যে এটা ব্যাংকের হাত না, ব্যাংক আসতে করে টাকাটা কেটে নিছে, মানে কেটে নিলে কি হয়, নিচে গেলে বিয়োগ হয়, আর যখন উপরে হাত উঠাবো তখন যোগ হবে। এই সমান, আপাতত টাকা সমান আছে। আমরা ওই যে সমস্যাগুলো হয়েছে তার মধ্যে একটা কি সার্ভিস চার্জ করতো, এই যে ব্যাংক আসতে করে টাকাটা কেটে নিল, ব্যাংক টাকাটা কেটে নিল 350। 350 টাকা যখন ব্যাংকটা কেটে নিল, তাহলে এই যে এই হাত উপরে এই হাত নিচে একটা ঝামেলা হয়েছে না, গরমিল হয়েছে না? যতক্ষণ না 2 হাত সমান হয় অতক্ষণ পর্যন্ত কিন্তু গরমিল থামবে না। তাহলে দেখো 2 হাত আপাতত সমান, আমরা প্রথমটা ঝামেলা পাইলাম সার্ভিস চার্জ কর্তন। তাহলে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করলে ব্যাংক থেকে টাকাটা আমাদের কমে যায়, যেহেতু ব্যাংক থেকে টাকা কমে যায় তার মানে এই হাতটা এই যে নিচে নেমে গেল, ব্যাংক টাকাটা কেটে নিছে। এখন কি হইলো, এখন কিভাবে মিলবো? এখন ব্যাংকের সাথে মিলতে হবে। কেন ব্যাংকের সাথে মিলতে হবে একটু পরে বলি। যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে তাহলে কোন হাতটা করতে হবে বলো তো, নড়াতে হবে। যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে, ব্যাংকের হাতটা আর নড়ানড়ি করা যাবে না, এটা এখানেই থাকবে ফিক্সড। তাহলে এই হাতটা আস্তে করে নিচে নামাই দিতে হবে, তাহলেই দেখো 2 হাত সমান হয়ে গেল। বুঝি না, কিছু বুঝি না, আবারও বলতেছি। দেখো 2 হাত সমান, 2 হাত সমান, ব্যাংক থেকে টাকা কমে গেল, 350 টাকা ব্যাংক কেটে নিছে। তো এখন তোমার তো এবার গরমিল হয়ে গেল, এখন মিলতে হবে কার সাথে? ব্যাংকের সাথে। যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে, যার সাথে মিলতে হবে তাকে তো নড়াচড়া করা যাবে না। যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে, ব্যাংকের হাত নড়াচড়া করা যাবে না, এটা উপরে উঠা যাবে না, নিচে নামা যাবে না। তাহলে এখন আর একটা হাত বাকি আছে না, এই হাতটা যদি আমরা নিচে নামাই তাহলে তো এই যে মিলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে এই হাতটা নিচে আসা মানে কি বলো তো, দেখো ব্যাংক এরকম ঠিক, ব্যাংক চার্জ কর্তন করলো নিচে নামলো। এখন কি হইলো, এই হাতটা নড়াচড়া করা যায় না, এই হাতটা নিচে নামা মানে কি, এই হাতটা নিচে নামা মানে কি, বিয়োগ হওয়া। এই যে নিচে নামা মানে বিয়োগ হওয়া, সমান, নিচে নামলো, এটা তো আগেই নামে গেল। এখন যদি ঠিকঠাক করতে চাও এই হাতটা নিচে নামে গেল, তার মানে নিচে গেলে বিয়োগ। তার মানে এবার আমরা এক কাজ করব, প্রথমে এখানে একটা প্লাস দিয়ে নিলাম, এখানে একটা মাইনাস দিয়ে নিলাম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হলো, ব্যাংক সার্ভিস চার্জ কর্তন। তাহলে এখানে লিখো 1 নম্বর এন্টিটি, ব্যাংক সার্ভিস চার্জ কত? 350। আমি এখানে লিখলাম 350। এখন তোমার মানে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে কি পুরো এন্ট্রিটা লিখলে কি সমস্যা আছে? না, সমস্যা নাই। তুমি বিষয়টা হলো, তুমি যখন ম্যাথ করতে করতে অভ্যস্ত হয়ে যাবা তখন দেখবা যে মূল যে কিওয়ার্ড সেটুকু লিখলেই হয়। এটা কি লিখলে না লিখলে সেটা বড় কথা না, তোমার উত্তর মিলছে কিনা এটা বড় কথা, ঠিক আছে। তুমি ম্যাথ করতে করতে বুঝে যাবা যে এখানে কী লিখতে হবে, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তাহলে প্রথম এন্ট্রিটা একদম 100% ক্লিয়ার। তাহলে কী বলেছিলাম যে এই যে সার্ভিস চার্জ কর্তন, এতটুকু দেখে কিন্তু আমরা বুঝেছিলাম এই সার্ভিস চার্জ কর্তন, এতটুকু দেখে কিন্তু আমরা বুঝেছিলাম আমাদের ব্যাংকে টাকাটা কমে গেছে, ঠিক আছে। যদি লাইনটা না বুঝো ধৈর্য ধরো, আমি আবারও তোমাকে বুঝাবো। পরেরটা দেখো, ব্যাংক প্রদায় নোট পরিশোধ। ব্যাংক কী করছে? প্রদায় নোট পরিশোধ করেছে 1200 টাকা। ভাই কি বললেন? বুঝি না, বুঝাচ্ছি, ওয়েট করো। ব্যাংক প্রদায় নোট পরিশোধ করেছে 1200 টাকা। কে পরিশোধ করছে বলো তো? এটা বলতে পারলেই তোমার ম্যাথ হবে। এই পরিশোধটা করলোটা কোন বেড়ায়? এই পরিশোধ করেছে তুমি পরিশোধ করেছো নাকি ব্যাংক পরিশোধ করেছে? এখানে বলেই দিয়েছে ব্যাংক পরিশোধ করছে প্রদায় নোট। তাহলে এই 1200 টাকা কে পরিশোধ করছে? ব্যাংক পরিশোধ করছে। এখন শোনো, ব্যাংক যদি 1200 টাকা পরিশোধ করে দেয় টাকা বাড়ে না কমে? সহজ হিসাব, ব্যাংক প্রদায় নোট পরিশোধ করেছে 1200 টাকা, তার মানে কি ব্যাংক আমাদের কি কাজটা করলো? 1200 টাকা একজনকে দিয়ে দিছে। কেন দিছে ওটা পরে, ওগুলো আমরা 2-1টা ভিডিও পর অটোমেটিক বুঝবো। প্রথমে জাস্ট তুমি সীমাবদ্ধ জ্ঞানে শিখো, যতটুকু ইনফরমেশন দেয় বাইবেলের মতো একদম বিশ্বাস করে নাও। তাহলে কি পরিশোধ করছে ভাই ব্যাংক থেকে, ব্যাংক প্রদায় নোট পরিশোধ। ব্যাংক যদি প্রদায় নোট পরিশোধ করে ব্যাংকে টাকা বাড়ে না কমে? ব্যাংক প্রদায় নোট পরিশোধ করলে ব্যাংকে টাকা বাড়ে না কমে? ব্যাংকে টাকা অবশ্যই কমে। আমরা জানি পরিশোধ মানেই ব্যাংকে টাকা কমে, পরিশোধ মানেই কমে, পরিশোধ মানেই কমে, ঠিক আছে। তার মানে 2 হাত সমান, 2 হাত সমান, 2 হাত সমান। দেখো কিন্তু 2 হাত সমান। এখন কি হইলো? ব্যাংকে টাকাটা কমে গেল, 1200 টাকা ব্যাংকে কমে গেল না? ব্যাংক তো প্রদায় নোট পরিশোধ করলো, তার মানে ব্যাংক থেকে টাকা কমে গেল। এই হাত ব্যাংক, এই হাত নগদ। তাহলে ব্যাংক থেকে 1200 টাকা কমে গেল, এই হাতটা আসতে নিচে চলে গেল, কারণ এই যে সমান। এখন কি হলো? এই যে টাকা কমে গেল 1200 টাকা, ব্যাংক থেকে যে 1200 টাকা কমে গেল।
এখন আবার গরমিল লেগে গেছে, মিলতে হবে কার সাথে? ওই যে ব্যাংকের সাথে মিলতে হবে। যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে, এই কারণে কি করতে হবে, ব্যাংকের হাতটা নড়াচড়া করা যাবে না, এই হাতটা নিচে নামা যেতে হবে। সহজ, বুঝো নাই? না বুঝলে ওয়েট করো। তাহলে আবার 2 নম্বর দিয়ে লিখতে হবে কি লিখবো, ব্যাংক প্রদায় নোট পরিশোধ। তাহলে লিখতে হবে প্রদায় নোট পরিশোধ, প্রদায় নোট পরিশোধ। ঠিক আছে, কি লিখলাম? প্রদায় নোট পরিশোধ। কত? 1200। ঠিক আছে ভাই, আবার বুঝাবো, ওয়েট করো। এবং তোমার মানে একটা প্রশ্ন ঘুরতেছে, ভাই ব্যাংকের সাথে মিলতেছি কেন, ব্যাংকের সাথে মিলতেছি কেন? এইটার উত্তর সবার শেষে গিয়ে পাবো অটোমেটিক। গাদার দল, দেখো ব্যাংক কর্তৃক লাভ্যাংশ আদায় করেছে 6500 টাকা। ব্যাংক কর্তৃক লাভ্যাংশ আদায় করেছে 6500। লাইনটা পরে কিছু বুঝলা? কিছুই বুঝো নাই, আমি বুঝাই দিচ্ছি। খুব সহজ হিসাব। মানে এখানে যত কাজ হবে, কার মধ্যে কাজ হবে বলো তো? ওই যে তুমি গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুললা, না, তাহলে ব্যাংকের কাছে একটা বই ছিল, তোমার কাছে একটা বই ছিল। তার মানে ব্যাংক হিসাব করতেছে এবং তুমি হিসাব করতেছো। তার মানে হয় ব্যাংকের কাজ করতে হবে অথবা তোমার কাজ করতে হবে। কিন্তু আমরা সাধারণত আমাদের কোনো কাজেই করি না, সব কাজ ব্যাংকের করি। কী করি? সব কাজ ব্যাংকের করি। তাহলে দেখো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করেছে 6500। এবার মানে কিছুটা বুঝছো। তার মানে বিষয়টা এমন যে লভ্যাংশ আদায় করেছে 6500। বলো তো, লভ্যাংশ আদায় কে 6500 টাকা করেছে? তুমি করেছো না ব্যাংক করেছে? বলো। যে 6500 টাকা তুমি যে আদায় করেছো, তুমি এই 6500 টাকা আদায় করেছো না ব্যাংক আদায় করেছে? অবশ্যই ব্যাংক আদায় করেছে। যেহেতু 6500 টাকা ব্যাংক আদায় করেছে, তাহলে কি হবে বলো তো? ব্যাংক যেহেতু 6500 টাকা আদায় করেছে, ভাই আদায় করলে টাকা বাড়ে না কমে? এতটুকু বল, আদায় করলে অবশ্যই টাকা বাড়ে। যেহেতু আদায় করলে টাকা বাড়ে, তাহলে কি হবে একটু দেখো, আবার বোঝাই দিই। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এই লভ্যাংশ আদায় কে করেছে? ব্যাংক করেছে। তার মানে ব্যাংক একজনের কাছ থেকে বা ব্যাংকের ওখান থেকে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তোমার অ্যাকাউন্টে জমা করে দিছে। তাহলে ব্যাংকে যদি লভ্যাংশটা আদায় হয়, ব্যাংকে যদি তোমার অ্যাকাউন্টে যদি লভ্যাংশটা যোগ হয়, তোমার অ্যাকাউন্টে লভ্যাংশ যোগ হয়েছে, তাহলে ব্যাংকে টাকা বাড়লো না কমলো? ব্যাংকে টাকা বাড়লো। তাহলে দেখো, 2 হাত সমান, ব্যাংকে টাকা কিন্তু বাড়লো। যে লভ্যাংশ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে, লভ্যাংশ আদায় হলে কি হয়? ব্যাংকে টাকা বাড়ে। তাহলে হাত সমান, 2 হাত সমান। এই ব্যাংকের হাতটা উপরে গেল, যেহেতু ব্যাংকে টাকা বেড়ে গেল না? লভ্যাংশ আদায় করলে কার টাকা বাড়ে? ব্যাংকে টাকাটা বেড়ে যায় না? 2 হাত সমান, এই যে ব্যাংকে টাকা বাড়লো 6500। এখন মিলতে হবে কার সাথে? ওই ব্যাংকের সাথে মিলতে হবে সারা জীবন ব্যাংকের সাথে। এই হাতটা উপরে যাবে। ঠিক আছে? তাহলে কারণ এই হাতটা নড়ানড়ি করা যাবে না, এই হাত উপরে। তার মানে কী হবে বলো তো? এটা এই এন্ট্রিটা কিন্তু আবার যোগ হবে। তা সরি ও মাই গড। ওকে দেখো, হে কী হইলো এটা বলো তো? কী হইলো এটা কথা? হ্যাঁ, তাহলে দেখো, আমাদের লিখতে হবে লভ্যাংশ আদায়। লিখতে হবে লভ্যাংশ আদায়। কত লভ্যাংশ আদায়? 6500। তাহলে এখানে আমি 6500 লিখলাম। 6500 এখানে আমি লিখলাম। ওকে ফাইন, বুঝলা? কিছুই বুঝি নেই ভাই, বারবার ব্যাংকের সাথে মিলি কেন? এখন তোমাকে আমি প্রথমেই বলেছিলাম, এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ, এইটা সমান সমান ব্যাংক লিখেছিলে না? যেহেতু এটা সমান সমান ব্যাংক লিখেছিলা, তার মানে এখানে যতগুলো এন্ট্রি আছে, প্রত্যেকটা এন্ট্রি ব্যাংকের সাথে মিলতে হবে। আমরা যদি ব্যাংকের সাথে মিলি তাহলে আমাদের ম্যাথটা হবে, তা না হলে হবে না। কেন বলতে ব্যাংকের সাথে মিলবো? যেহেতু নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ, এই কথাটা যদি কোনো প্রশ্নে যদি তুমি দেখতে পাও, তার মানে এইটা সমান সমান ব্যাংক লেখা ছিল, তার মানে অবশ্যই ব্যাংকের সাথে মিলতে হবে। তার মানে প্রথম লাইনেই তুমি খুঁজবা যে এই লাইনটা আছে কি না। ওকে, কনফিউশনটা একটু হলেও দূর হয়েছে, তারপরও ক্লাস শেষে আরও দূর হবে। তারপর দেখো তাহলে কী হলো, লভ্যাংশ আদায় করছে 6500। এবার খুব গুরুত্বপূর্ণ, আমার দিকে দেখো, বুঝবা না। ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়েছে 10,000 টাকা। এবার তুমি জাস্ট একটা কথা বলো, মনে আছে কিনা জানি না, তুমি প্রয়োজনে তোমার খাতাটা একটু খুলো,
খাতা খোলো। এটা ছিল 2 নম্বর ভিডিওতে, যদি ভুল না বলি 2 নম্বর ভিডিওতে ছিল। ওখানে গিয়ে দেখো এই যে অমর্যাদাকৃত, এই অমর্যাদাকৃত বিষয়টা একটু ওখানে গিয়ে দেখো যে অমর্যাদাকৃত হওয়া মানে কি, ব্যাংকে টাকা কমে যায়। অথবা তুমি এখনও লিখে নাও, অমর্যাদা মানে অমর্যাদা সমান সমান ব্যাংকে টাকা কমে, অমর্যাদা সমান সমান ব্যাংকে টাকা কমে, অমর্যাদা সমান সমান ব্যাংকে টাকা কমে। তাহলে দেখো ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়েছে 10,000 টাকা, তার মানে কী হয়েছে, অমর্যাদা হয়েছে। কোন জায়গায়, ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা। দেখো এখানে মানে সামন পিছন যা লেখা আছে আছে, আমাদের একটা জিনিসের দিকে তাকাতে হবে, অমর্যাদা। পুরো লাইনটা পরে দেখলাম অমর্যাদা কথা আছে। ভাই অমর্যাদা কথা থাকা মানে ব্যাংকে টাকা কম আছে, অমর্যাদা থাকা মানে ব্যাংকে টাকা কম আছে। আমি বলেছিলাম এই অমর্যাদা হয় চেক কার চেক অমর্যাদা হয় বলো তো, দেনাদারের চেক অমর্যাদা হয়, ঠিক আছে, দেনাদার বা পাওনাদার এদের চেক অমর্যাদা হয়। ওকে, তার মানে আমি বুঝলাম যে ওদের চেক অমর্যাদা হয়। অমর্যাদা কি আমরা পরের ভিডিওতে শিখি, মানে চেক ছিঁড়ে গেলে, হ্যাঁ কোনো ভুল ত্রুটি হলে তখন অমর্যাদা হয়। ওকে দেখো, তার মানে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়েছে 10,000 টাকা। অমর্যাদা মানে কি, ব্যাংকে টাকা কম আছে। ভাই ব্যাংকে টাকা কম আছে মানে কি, অমর্যাদা হয়েছে। 2 হাত সমান, 2 হাত সমান, ঠিক আছে, ম্যাজিক, 2 হাত সমান। অমর্যাদা হওয়া মানে কি, ব্যাংকে টাকা কম আছে। ব্যাংকের হাত কোনটা, এটা না, এই হাতটা নিচে চলে গেল, আবারও সমান, হাত নিচে, 2 হাত সমান। এন্ট্রি কি, অমর্যাদা। অমর্যাদা হলে কি হয়, ব্যাংকে টাকা কম আছে, এই হাতটা এই যে নিচে চলে গেল, অমর্যাদা মানে ব্যাংকে টাকা কম, ঠিক আছে। এবার মিলতে হবে কার সাথে, ওই যে আমি প্রথমে বলেছিলাম না, প্রথম লাইনটা যার নাম লেখা থাকবে তার সাথে সারা জীবন মিলতে হবে, ঠিক আছে। সেই ম্যাথটা পুরো ম্যাথে তার সাথে মিলবো। যেহেতু এই লাইনটা সমান সমান ব্যাংক কথা লেখা ছিল, তার মানে অবশ্যই আমাদেরকে ব্যাংকের সাথে মিলতে হবে। 2 হাত সমান, অমর্যাদা মানে ব্যাংকের টাকা কম, নিচে চলে গেল। এবার আমাদের সমাধান করতে হবে। কি সমাধান করব, ব্যাংকের সাথে মিলতে হবে। তাহলে কি করব, এই হাতটা নিচে নামাই দেবো, নগদের হাতটা। তার মানে এটা আমাদের বিয়োগ হবে, ঠিক আছে। কি বিয়োগ হবে, অমর্যাদাকৃত চেক, অমর্যাদা চেক। আচ্ছা তুমি লিখে নিও, অমর্যাদা চেক কত, 10,000। তাহলে এখানে আমি লিখলাম 10,000 লিখলাম। তারপরেরটা দেখো, পরেরটা দেখো, ব্যাংক সুদ মঞ্জুর করেছে 700 টাকা। বুঝি না, ব্যাংক সুদ মঞ্জুর করেছে 700 টাকা। ভাই এটা কেন জানি চিনা লাগে। এই যে জুন মাসের ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 350, এটার সাথে এটা এবার ঝামেলা বেঁধে গেছে। বলেছিলাম সার্ভিস চার্জ কর্তন মানে ব্যাংকে টাকা কমে। ভাই চার্জ করা মানে কি, টাকা কমে যাওয়া। মনে না থাকলে কি আর করা, পরের ভিডিও দেখবা তারপর তাহলে মনে থাকবে। কারণ এগুলো তুমি যদি মুখস্থ করো, মুখস্থ থাকে না, হ্যাঁ সঙ্গে সঙ্গে মুখস্থ থাকে না, এগুলো বারবার প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট। ওকে, তাহলে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তাহলে সার্ভিস চার্জ করতেন, তাহলে ব্যাংক যদি সার্ভিস চার্জ করে নেয়, তার মানে ব্যাংকের থেকে টাকা আমাদের কমে যায়। তাহলে 2 হাত সমান, ব্যাংক সার্ভিস চার্জ করলে ব্যাংকের টাকা কমলো। এখন ব্যাংকের সাথে মিলতে হলে এটা এর নামাতে হবে। যদি নগদের সাথে মিলতে হলো, ব্যাংক থেকে টাকা কমে গেলো, নগদের এটা উপরে দিতে হবে। আমরা ওই রকম নিয়েও ভিডিও দেখবো। ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না থাকলে, বেশি উঠতে চাইলে আগে এই ভিডিও থেকে চলে যাও। ওকে আসো, কোথায় গেল রে, এই যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 700 টাকা। তাহলে দেখো যদি সুদ মঞ্জুরের কথা বলে, কি বলে, এই যে মঞ্জুর, যদি মঞ্জুরের কথা বলে তার মানে ব্যাংক এবার তোমাকে সুদ দিয়েছে। ওই যে বললাম না, আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, 1500 টাকার মতো ছিল। ব্যাংক 6 মাস পর পর, আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট যেহেতু, 6 মাস পর পর 250 টাকা করে কেটে নিছে, 250 বা 251 টাকা এরকম কেটে নেওয়ার পর কি করছে, ওই যে 250 টাকা কেটে নেয় না, এর বিপরীতে ওরা কত করে দিছিল জানো, প্রায় 15 টাকা কি 10 টাকা, এরকম একটা অ্যামাউন্ট আমাকে দিছিল। এরকম একটা অ্যামাউন্ট আমাকে দিয়ে তারা টাকাগুলো কেটে নিছিল, বুঝতে পারলা। তার মানে এই যে ওরা যে আমাকে 10-15 টাকা করে মাসে দিত বা 6 মাসে দিত, সেটা আমাকে সুদ মঞ্জুর করতো, বুঝতে পারলে। আবার অনেকে দেখবা ইয়ে করে, জমি বিক্রি করে কি করে, 3 লক্ষ 4 লক্ষ টাকা ভালো সোনালী ব্যাংকে, ভালো ভালো যে ব্যাংকগুলো আছে না, সেখানে রেখে দেয় 10% বা 15% সুদে। তখন কি হয়, প্রতি মাসে তাদেরকে একটা ভালো একটা অ্যামাউন্ট দেয়। তার মানে ওই যে টাকাটা রাখলো, এর এগেনস্টে কী দিচ্ছে, সুদ দিচ্ছে। তাহলে এই যে সুদটা দিচ্ছে এদেরকে, তার মানে এই যে ব্যাংক এদেরকে সুদ দিচ্ছে, সুদ মঞ্জুর করতেছে। তার মানে তোমাকে যদি ব্যাংক সুদ দেয়, তার মানে ব্যাংকে তোমার টাকাটা বেড়ে গেল,
আবারও শোনো, মানে তোমার হাতে কিন্তু টাকা বাড়ে না, বাড়ে কোথায়? হয় ব্যাংকে টাকা বাড়তেছে তো ব্যাংকেই টাকা কমতেছে, তোমার হাত কিন্তু ফাঁকা। বুঝি না ভাই, প্যাঁচ লেগে গেল, প্যাঁচ লেগলে মানে প্যাঁচ যদি লেগেও যায় খিস মেরে বসে থাকা লাগবে, তাছাড়া কোনো বুদ্ধি না। ঠিক আছে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে 700 টাকা। দেখো ব্যাংক সুদ মঞ্জুর করা মানে আমি কি বললাম, ব্যাংকে 50,000 টাকা রেখেছো, ব্যাংক তোমাকে ওই 50,000 টাকার উপর সুদ দিচ্ছে, এটাই তো ব্যাংক সুদ মঞ্জুর। তো তুমি যে ব্যাংকে 50,000 টাকা জমা রেখেছো, ব্যাংক তাহলে সুদ দিলে তাহলে কোথায় জমা হবে? তোমার পকেটে না ব্যাংকেই জমা হবে? তার মানে ওই তোমার অ্যাকাউন্টেই আরও টাকাটা বেড়ে গেছে। ঠিক আছে, এটা মানে এটা ভেবে নেওয়া যাবে না যে তোমার ব্যাংকে যেহেতু টাকা বাড়ছে তার মানে তোমার হাতে, বিষয়টা এমনটা না। ঠিক আছে, ওয়েট করা লাগবে এই বিষয়ে বুঝতে গেলে। মিনিমাম 2 থেকে 3টা ভিডিও, যে কয়টাই হয় সবগুলোই দেখার চেষ্টা করবা, মিনিমাম 3টা ভিডিও, মিনিমাম 3টা রেকর্ডমেন্ট। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 700 টাকা, তাহলে হাত সমান। ব্যাংক সুদ মঞ্জুর করলে কি হয়? ব্যাংক তোমাকে টাকা দেয়, তাহলে ব্যাংক তোমাকে টাকা দিলে কি তোমার হাত উপরে উঠবে? বিষয়টা এমন কে, গাধার মতো তো করা যাবে না। আবারও দেখো, এটা নগদের হাত, এটা ব্যাংকের হাত, মানে এটা তোমার হাত, এটা ব্যাংকের হাত। ব্যাংক যদি তোমাকে সুদ দেয় মানে কি তোমার হাতে তাহলে টাকা বাড়ে? কেন বাড়বে? ব্যাংক তোমাকে সুদ দিলে তো ব্যাংকের অ্যাকাউন্টেই টাকাটা বেড়ে যায়, এই কারণে ব্যাংকের হাতটা উপরে দেবো। ব্যাংকে যখন টাকাটা কেটে নিচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যায়, এই কারণে নগদের ব্যাংকের হাতটাই নিচে নামাবো। এই হাতটা কেন নিচে নামাবো? এই যেখানে ঝামেলা বাঁধবে, এই ঝামেলা আরও 2টা ভিডিও পর তোমার সমাধান হবে। ওকে, দেখো কী হলো, ব্যাংক সুদ মঞ্জুর, হাত 2টা সমান। কী হবে? ব্যাংক সুদ মঞ্জুর করা মানে কি? ব্যাংকে টাকা বাড়ে, তার মানে এইটা ব্যাংকের হাত, এই যে ব্যাংকের হিসাবে টাকা বেড়ে গেল, বেড়ে গেল না? বেড়ে গেছে। এবার কি হবে? কিছুই না। কার সাথে মিলতে হবে? ওই যে ব্যাংকের সাথে মিলতে হবে, প্রথম লাইনটা ছিল ব্যাংক, এই হাঁটা উপরে উঠে যাবে, বাস সমান। তার মানে এটা আমাদের যোগ হবে। ওকে, কী ছিল? লভ্যাংশ আদায় নাকি সুদ মঞ্জুর। 700 আর আছে আর নাই। তাহলে এবার আমাদের কাজ কি? এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এই দুইটা যোগ করে এখানে যাবে 6,000, 7,000, 7,200 হবে। হ্যাঁ, এবার এইটা আর এটা যোগ করতে হবে, এইটা আর এটা যোগ করে এখানে বসাতে হবে, এই 3টা যোগ করে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা করে নিয়ে আসি। তাহলে আমরা একটু সময় দাও, আমরা ম্যাথটা যোগ করে দেখাচ্ছি, তবে তার আগে আমি আবারও বুঝাই দিই। হ্যাঁ, যোগ করার আগে তোমরা ততক্ষণ যোগও করে ফেলতে পারো, আমি আরেকবার বুঝাই দিয়ে তারপর যোগ করতেছি। ওকে, ক্যালকুলেটরটা আমার এখান থেকে একটু দূরে আছে, এই কারণে। দেখো আমি আরেকবার বুঝাই দিই। কি বুঝাবেন স্যার? কিছুই বুঝাবো না, মনোযোগ দিতে হবে, তাহলে বুঝবা। যে ব্যাংক সমানে বিবরণী বলে কী শিখাইলেন, মাথায় ধরে না, খুব বিপদ। বিপদ করে কিছু কাজ নাই, আমার কথা শুনেন। আপনি শুধু এই যে আমি যেভাবে 3টে মানে ম্যাথ সমাধান করাচ্ছি এরকম 3টা ভিডিও দেখবেন। যদি না বুঝেন আপনি ধরে নেবেন আপনার মাথায় কিচ্ছু নাই। বুঝতে পারলেন? ওকে, আসেন সহজ ভাষায়। ব্যাংক সমানে বিবরণী মানে ব্যাংক একটা কাজ করে আমরা করি না, আমরা একটা কাজ করে ব্যাংক করি না, এই কথা মাথায় না ঢুকলে ডিলিট করে দেন। অথবা আগে যদি কোনো কিছু শিখে যদি থাকেন ওগুলোও ডিলিট করেন, তা নাহলে মাথায় ঢুকবে না ভাই। এবার দেখেন বিষয়টা কি ভাই, কিচ্ছু না। বিষয়টা হলো আমার প্রথম লাইনটা এখানে পড়লাম যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 87,300, এই লাইনটা ছিল। তো এখন বিষয় হলো যে এই যে প্রথম লাইনটা ছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ, এই লাইনটা সমান সমান তোমার খাতায় দেখো, এই লাইনটা সমান সমান ব্যাংক লিখা আছে। তার মানে এই লাইনটা সমান সমান ব্যাংক লিখা মানে কি? ব্যাংকের সাথে নিচে যা ইনফরমেশান আছে সব ব্যাংকের সাথে মিলতে হবে। ঠিক আছে, আবার যদি এখানে উল্টাটা লেখা থাকতো যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, অতিরিক্ত সমান সমান দেখো নগদ লেখা আছে, তার মানে কি? তার মানে ওইটা সমান সমান নগদের সাথে নিচে যা আছে সবগুলো নগদের সাথে মিলতাম। এই যে বেশি বুঝতে চাইলে যেমন হয়, ধৈর্য ধরো, তুমি পরের ভিডিওতে এইরকম একটা ম্যাথ নিয়ে আমরা কথা বলবো, তাহলে বুঝে যাবা। সহজ ভাষায় তুমি চিন্তা করো, ভাই এই লাইনটা থাকলে ব্যাংকের সাথে মিলতে হয়, তাহলে ভাইয়া বলেছে এই কারণে মিলতে হবে, বাংলা হিসাব। তাহলে এই লাইনটা সমান সমান আমরা ব্যাংকের সাথে মিলবো। ওকে, তাহলে আমরা ওই লাইনটা লিখলাম 87,300 লিখলাম, মিলতে হবে কার সাথে? ব্যাংকের সাথে। ফাইন। তাহলে জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন। ভাই ব্যাংক সার্ভিস চার্জ কর্তন মানে কি? ব্যাংক থেকে আমার যে অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকাটা কমে যায়। 2 হাত আমাদের সব সময় 2 হাত সমান থাকবে, মানে প্রতিটা এন্ট্রির সময় 2 হাত সমান থাকবে। 2 হাত সমান রাখার পর
তোমরা লাইনটা পরে দেখো যে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন, কর্তন মানে কি আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংকের টাকা কমে, 2 হাত সমান। লাইনটা পরে দেখলা যে ব্যাংক থেকে তোমার টাকা কমে গেছে, এটা ব্যাংকের হাত, এটা নগদের হাত। তাহলে এই যে ব্যাংকের থেকে টাকাটা কমে গেল, এবার তোমাকে সমাধান করতে হবে। এখন তুমি যদি ওইটা পরেই সমাধান করতে চাও তাহলে হবে না, এটাকে পড়ার পর হাত এরকম করার পর যেটা ঘটেছে, যদি টাকাটা কমে যেখান থেকে টাকাটা কমবে সেটা নামাইতে হবে। যদি ব্যাংক থেকে টাকাটা কমছেতে ব্যাংক থেকে আমরা এই হাতটা নিচে নামাইলাম, ঠিক আছে। এখন মিলতে হবে কার সাথে? ব্যাংকের সাথে। তাহলে এই নগদের হাতটা নিচে নামাবো। এখন প্রশ্ন, ভাই এই হাতটা তো উপরে উঠাইলেও হয়, যেহেতু মিলতে হবে ব্যাংকের সাথে মিলতে হবে মানে কি 2 হাত সমান 1 হাত নিচে। তা ব্যাংকের সাথে মিলতে গেলে এই ব্যাংকের হাত আর নড়ানড়ি করা যাবে? বোকার দল। তাহলে এই হাতটা নিচে নামাইলেই তো মিলে যায়। পরেরটা আসো, এই কারণে আমরা বিয়োগ দিছি। ব্যাংক প্রদায়নত পরিশোধ, ভাই পরিশোধ করছে কোন বেড়ায়? কোন বেড়ায় পরিশোধ করছে? পরিশোধ করছে ব্যাংক। তুমি পরিশোধ করছো, যদি তোমার নাম থাকতো সেটা ভিন্ন কথা, তোমার নাম থাকলে সেটা ভিন্ন কথা। যেহেতু পরিশোধ করছে ব্যাংক, 2 হাত সমান, ব্যাংক পরিশোধ করলে ব্যাংকের টাকা বাড়ে না কমে? ব্যাংকের টাকা কমে যায়। তার মানে এই যে ব্যাংকের হাত নিচে, কার সাথে মিলতে হবে? ব্যাংকের সাথে। নগদের হাতটা নিচে নামাইলে কাহিনী শেষ। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করেছে 6500, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করেছে 6500, 2 হাত সমান। ব্যাংক লভ্যাংশ আদায় করছে, তুমি আদায় করছো না ব্যাংক যেহেতু আদায় করেছে তার মানে ব্যাংকে আমাদের টাকাটা বেরিয়ে গেছে, তার মানে এই যে হাত উপরে গেল ব্যাংকের হাত, মিলতে হবে কার সাথে? ব্যাংকের সাথে। এই হাত এই যে উপরে, তার মানে উপরে যাওয়া মানে কি যোগ, এই যে যোগ হলো লভ্যাংশ আদায়, এই যে যোগের ঘর, এটা বিয়োগের ঘর, ঠিক আছে। এরপর কি আছে? ব্যাংকে অমর্যাদাকৃত চেক, অমর্যাদা হয়েছে 10,000 টাকা। তার মানে যদি অমর্যাদা কত থাকে তার মানে কি ব্যাংকে টাকা কম আছে, অমর্যাদা মানে ব্যাংকে টাকা কম আছে। 2 হাত সমান, অমর্যাদা কথা লিখছি কানার মতো, ব্যাংকের হাতটা নিচে নামাই দেবো, কারণ অমর্যাদা মানে ব্যাংকের টাকা কম। তার মানে 2 হাতের মধ্যে ব্যাংকের হাত এটা, এই হাতটা নিচে চলে গেল, কারণ এই যে নিচে গেলে টাকা কমছে, কার সাথে মিলবো? ব্যাংকের সাথে, এই যে নিচে গেল, এই কারণে বিয়োগ হয়েছে। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, তাহলে ব্যাংক সুদ মঞ্জুর মানে কি? এই যে 2 হাত সমান, ব্যাংক সুদ মঞ্জুর মানে ব্যাংকে টাকা বাড়ে, এই হাত বেড়ে গেল, তাহলে এই হাতটা বাড়াইতে হবে, যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে। ভাই বুঝি না, মাথা ঘুরে, মাথা ঘুরলে ওয়েট করো, আমাদের মোটামুটি এই ম্যাথটা শেষ। তোমার এখন কাজ হচ্ছে, তোমার এখন কি কাজ বলো তো? তোমার এখন কাজ হচ্ছে পুরো ভিডিওটা তুমি তো একবার দেখলা না, এবার এই যে আমি এখানে যে এই লাইনটা এবং এই যে এন্ট্রিগুলো আছে, হ্যাঁ, এই নিচের এন্ট্রিটা দেখো, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয়, তার মানে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলছে, ঠিক আছে। এই নিচের লাইন থেকে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, বা তোমার প্রশ্নেও যদি তুমি দেখো এগুলো থেকে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তার মানে ধরে নেবা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলছে, মানে প্রস্তুত করে ফেলাবা। কী বলছে তা আমাদের কি? তাহলে আসো, যেটা বলছিলাম আর কি, তোমার কাজ এই যে আমি ম্যাথ লিখেছি, এটা বিগত বছরের একটা প্রশ্ন, তোমাকে প্রশ্ন, যেহেতু আমি বোর্ডের কথা বলতেছি না, হ্যাঁ, ঢাকা বোর্ডেরই যদিও বা, খুঁজতে যাইও না, হ্যাঁ, খুঁজতে যাইও না, তুমি এই ম্যাথটা সুন্দর করে নোট করবা, এখনই নোট করবা, নোট করে একটু পানি টানি খেয়ে আসবা, রেস্ট নিবা, রেস্ট নিয়ে এসে আমার যে ভিডিওটা, এই যে ভিডিওটা আর একবার দেখবা এবং তোমার যে খাতায় লেখা আছে এই ওমনে মানে মিলানোর চেষ্টা করবা। যদি তুমি এই যে চেষ্টাটা করো, ভুল করো, আমি চাই তুমি ভুল করার পর অটোমেটিক শিখতে পারবা, ঠিক আছে। তার মানে এই যে তোমার কাজ কি, এই ভিডিওটা একবার দেখলা, এরপর এটা লিখা এবং পরে আরেকবার ভিডিওটা দেখা, তাহলে এই কাজটা করবা এবং এই কাজটা করার পর দ্বিতীয় ভিডিওতে যাবা, তা না হলে বুঝবা না। শর্ত দিলাম, এই ভিডিওটা একবার দেখলা, এবার নোট করবা, নোট করে নিজে মেলানোর ট্রাই করবে, মাথাটা একদম নষ্ট করে ফেলবা, পুরো মাথা একদম ভুল করে ফেলবা যে আল্লাহ এটা তো এরকম হওয়া কথা, হ্যাঁ, ব্যাংকের সাথে মিললো না কেন, নগদের সাথে মিললো না কেন, ঠিক আছে। নিজে নানান প্রশ্ন নিয়ে ক্লাসে যাবা, 2 নম্বর ক্লাস, কত 4 নম্বর ক্লাস, এটা তো 3 নম্বর পার্ট চলতেছে, তাহলে 4 নম্বর পার্টে যাবা। সো আশা রাখতেছি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে 4র্থ পার্টে। তাহলে এখন তোমাদের কাজ কি, এই অংশটা যোগ করে, এই যে মানে এইটা যোগ করে এখানে নামাবা, এই অংশটা যোগ করে এখানে নামাবা, এটা থেকে এটা বিয়োগ দিবা, এই যে দেখো তো এটা বিয়োগ আকারে আছে না, এই কারণে এইটা যোগ করে এখানে নামাবা, এই 3টে যোগ করে এখানে নামা, এটা থেকে এটা বিয়োগ দিবা, বুঝতে পারলা? বিয়োগ দাও তোমরা, এটা হলো তোমাদের কাজ। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটি পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।